কাকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটাররা এবং সর্বশেষ জানাবো ভারতীয় মিডিয়ার ভাড়ামো গুজব ও মিথ্যাচার বাংলাদেশের করণীয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটাররা? বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্ত আজ। আওয়ামী লীগের কার্যক্রম, নির্বাহী আদেশের নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নেতৃত্বের বড় অংশ বিদেশে কিংবা কারাবন্দী। অথচ এই দলের লাখ লাখ সমর্থক এখনও দেশে আছেন, নিশ্চুপ কিন্তু নির্ধারক। সে নীরব ভোটাররা কাকে ভোট দেবেন তা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের 1-to-1 বৈঠকের পর নির্বাচন কমিশনের আচরণ ও প্রস্তুতিতে স্পষ্ট হয়েছে নির্বাচন ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী উপকরণ প্রস্তুতের নির্দেশ দিয়েছে এবং ডিসেম্বরে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। কিন্তু মূল প্রশ্নটা ভোটারদের ঘিরে, বিশেষ করে আওয়ামী ঘরানার ভোটারদের নিয়ে। বিএনপির মনে হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই তাদের ভোটাররা এবার তাদের দিকেই ঝুঁকবে। কিন্তু বাস্তবতা কি এতটা সহজ? আওয়ামী সমর্থকেরা ধর্মভিত্তিক দলের প্রতি অনাস্থাশীল, আবার বামপন্থীদের জয়লাভের সম্ভাবনা না থাকলে সেদিকেও আগ্রহ কম। ফলে বিএনপি একমাত্র লাভবান হবে এমনটা নিশ্চিত বলা যাচ্ছে না। বড় সমস্যা হলো রাজনৈতিক ঐকমত্যের অভাব। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বেশ কয়েক দফা বৈঠক করেও মৌলিক বিষয়ে একমত হতে পারেনি। সংবিধানের মৌলনীতি, রাষ্ট্রপতি পদমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, 70 অনুচ্ছেদের পরিবর্তন, জাতীয় সাংবিধানিক কমিটি, এইসব নিয়ে নানা মতভেদ রয়ে গেছে। বিএনপি কিছু সংস্কার মানতে রাজি হলেও শর্ত সাপেক্ষ। ইসলামী দলগুলো আবার একদল বহুত্ববাদের বিরুদ্ধে, আরেক দল চায় সংবিধানের আরেক রূপ ফিরিয়ে আনতে। এদিকে জামায়াতে ইসলামের রাজনীতিতে প্রত্যাবর্তন এই নির্বাচনে বড় চমক। আগে যাদের নিবন্ধন বাতিল হয়েছিল এখন তারাই 296টি আসনে প্রার্থী দিয়ে এগিয়ে। বিএনপি অনেক আসনে একাধিক প্রার্থী নিয়ে দ্বিধায়। অন্যদিকে ইসলামী আন্দোলন ও এনসিপির মতো দলগুলো নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও জামায়াত স্বতন্ত্রভাবে ও সুসংগঠিতভাবে মাঠে নামছে। তবে বড় প্রশ্ন রয়ে গেছে, আওয়ামী সমর্থকরা ভোট দেবে তো? ভোট কেন্দ্রে না গেলে নির্বাচনের অংশগ্রহণ কতটা বৈধতা পাবে? জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের মতে, আওয়ামী লীগ না থাকলেও যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় তবেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বলে বিবেচিত হতে পারে। অর্থাৎ অংশগ্রহণ বাড়ানোর দায় নির্বাচন কমিশনের কাঁধে। তথ্য বলছে 1991 থেকে 2008 পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগের ভোটে খুব একটা ব্যবধান ছিল না। দুই পক্ষের ভোটের পার্থক্য কখনো 1% নিচে, কখনো 8 থেকে 10% মধ্যে ঘোরাফেরা করেছে। এর মানে ভোটারদের মুডই ঠিক করবে কে জিতবে। বিএনপি আশাবাদী এবার তারা আওয়ামী ভোটারদের পাবে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি নিঃশর্তভাবে বিএনপির ঘরে ঢুকবে, নাকি ভোট দানে বিরত থাকবে, নাকি অন্য কোনো বিকল্পের দিকে তাকিয়ে থাকবে? আওয়ামী সমর্থকরা ভোট দিলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে, না দিলে বৈধতার প্রশ্ন উঠবে। আর তারা কাকে ভোট দেয় সেটাই ঠিক করবে পরবর্তী শাসক কে হবে। তাই বলা যায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের ভাগ্য এখন নির্ভর করছে সেই অনুগত কিন্তু সদ্য বিচারহীন এক জনসমষ্টির ওপর, যাদের ভোটই হতে পারে এই নির্বাচনের গেম চেঞ্জার। ভারতীয় মিডিয়ার ভাড়ামো গুজব ও মিথ্যাচার বাংলাদেশের করণীয়। একটি মিথ্যাকে বারবার সত্য হিসেবে প্রচার করতে থাকলে একসময় মিথ্যাটি সত্য হয়ে যায়। এমন পরিকল্পিত মিথ্যাচার বারবার প্রচার করে ভারতীয় মিডিয়া ভাড়ামো গুজব ও মিথ্যাচারের প্রতীকে পরিণত হয়েছে। বর্তমান বিশ্বের গণমাধ্যম শক্তিশালী এক অস্ত্র। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল এবং ইউটিউব ভিত্তিক সংবাদ চ্যানেলসমূহ অনেক সময় প্রতিবেশী দেশগুলো সম্পর্কে পুরো দস্তুর অপপ্রচার চালাচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রে এমন ঘটনা ঘটালে পাকিস্তান ড্রোন হামলা চালিয়ে তার জবাব দেয়, কিন্তু নির্বিবাদী শান্তিকামী বাংলাদেশ সামরিক পদক্ষেপ নেয় না। যে কারণে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের এই হীন প্রবণতা আরও বেশি লক্ষণীয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গুজব, বিকৃত তথ্য পরিবেশন, ইতিহাস বিকৃতি এবং উস্কানিমূলক খবরের মাধ্যমে ভারতীয় মিডিয়া বহুবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করেছে এবং করছে। ভারতীয় মিডিয়ার এইসব গুজব বাংলাদেশের সমাজ, রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলছে এবং এর মোকাবেলায় বাংলাদেশের করণীয় কী হতে পারে তার পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন।
ভারতীয় মিডিয়ার গুজবের প্রকৃতি এবং ধরন। ভারতীয় মিডিয়ার একটি বড় অংশ স্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট। অনেক ক্ষেত্রেই তারা হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের আদর্শ প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই মিডিয়াগুলো বাংলাদেশের বিষয়ে যেসব গুজব ছড়ায় তার মধ্যে কয়েকটি প্রধান বিষয় হলো রাজনৈতিক অপপ্রচার, বাংলাদেশের সরকার বা বিরোধী দলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে নানা মন গড়া কাহিনী তৈরি করে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করে। এই ক্ষেত্রে প্রতিবারই তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে আসে। তারা প্রচার প্রসার করতে চায় মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান এত বেশি ছিল যে তা না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। কিন্তু বাস্তবতা হলো ভারতের নিজ স্বার্থেই বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছে, আর তাদের সহযোগিতা না থাকলেও বীর বাঙালি বাংলাদেশকে স্বাধীন করে ফেলতো, হয়তো কিছুদিন বেশি সময় লাগতো। এছাড়াও বাংলাদেশে আফগানিস্তানপন্থী বা চীনপন্থী রাজনীতির উত্থান ঘটছে বলে তাদের বিভিন্ন প্রচার মাধ্যম অপপ্রচার ও বিকৃত সংবাদ প্রচার করে অহর্নিশ। ধর্মীয় উস্কানি। কোনো সাম্প্রদায়িকতা বা ধর্মীয় ইস্যুতে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে তা বিকৃত করে উপস্থাপন করে যেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই ধরনের গুজব দুই দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ায়। ভারত তার গোয়েন্দা সংস্থা এর মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নাটক তৈরি করে বিশ্ব দরবারে প্রচার করে। ভিডিওতে কি কি বলতে হয় সেই নাটকের স্ক্রিপ্টও তারা লিখে দেয়। অনেক সময় অভিনয় করতে গিয়ে অদক্ষ এই অভিনেতা অভিনেত্রীগণ ভুল করে ফেলে, সেটিও পরবর্তীতে প্রচার মাধ্যমে ধরা পড়ে। অনেক সময় জায়গা, জমি, সম্পত্তি, ব্যক্তিগত বিরোধ, আর্থিক টানাপোড়েন, পারস্পরিক ঝগড়া বিবাদ ইত্যাদির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের নিজেদের ভেতরে দাঙ্গা হাঙ্গামা ঘটলেও সংখ্যালঘুদের ওপর বাংলাদেশের মুসলমানগণ নির্যাতন চালাচ্ছে বলে অপপ্রচার করে। দুর্ঘটনা কবলিত কোনো বাস বা ট্রেনে অগ্নিকাণ্ডের কারণে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী মৃত্যুবরণ করে অথবা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অন্য যে কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাতে কেউ পুড়ে মারা গেলেও মুসলমানগণ পুড়িয়ে হত্যা করছে বলে অপপ্রচার অব্যাহত রাখে। সীমান্ত ইস্যুতে মিথ্যাচার, বিএসএফ এর গুলিবার সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মিডিয়াগুলো প্রায়শই বাংলাদেশিদের অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসী বা চোরাকারবারি হিসেবে চিহ্নিত করে। ভুয়া ভিডিও ও তথ্যচিত্র। সামাজিক মাধ্যমে বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলোয় অনেক সময় পুরনো ভিডিও বা অন্য দেশের ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে চালিয়ে দেয়। এমনকি এআই বা ভুয়া অডিও ভিডিও দিয়ে মন গড়া ভাষণও তৈরি করে। এই সমস্ত অডিও ভিডিওতে বরাবরই সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হয়, যা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চূড়ান্ত নগ্ন রূপ। গুজবের প্রভাব। ভারতীয় মিডিয়ার এই ধরনের গুজব ও বিশ্বব্যাপী সেই সমস্ত গুজব ভিডিও ছড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশের জন্য নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব। যখন ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চলে তখন দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে জনমনে ভারতের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়, যা কূটনৈতিকভাবে উদ্বেগজনক। এছাড়াও বিশ্বব্যাপী বাংলাদেশকে বিরূপভাবে উপস্থাপনের কারণে অনেক ক্ষেত্রেই কূটনৈতিকভাবে বাংলাদেশকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, মাঝে মধ্যে বিতর্কিত হতে হয় এবং অবান্তর ও অবাস্তব প্রশ্নের উত্তর দিতে গিয়ে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনের সময় বিনষ্ট হয়। দুই, অভ্যন্তরীণ রাজনীতিতে বিভ্রান্তি। যখন ভারতীয় মিডিয়া কোনো বিশেষ দলকে পাকিস্তানের এজেন্ট বা প্রোটেক্টেড হিসেবে চিত্রায়িত করে তখন তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করে। অথচ বাস্তবতা হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দূরতম সম্পর্কও নেই। 3, সাম্প্রদায়িক উস্কানি। ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ার গুজব সরাসরি বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে দেয়। এই ধরনের গুজব সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করে। ভারতের বর্তমান প্রশাসনও এমনটি চায়। তাদের পাতা ফাঁদে বাংলাদেশের মানুষ পা দিক এবং সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাক। তখন তারা পৃথিবীব্যাপী বলতে পারবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। অথচ ভারত তাদের দেশে মুসলমানদের নির্যাতন করতে করতে পৃথিবীর সকল রেকর্ড ভঙ্গ করেছে। ভারত প্রতিনিয়ত মসজিদ, মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে, মুসলিমদের বাস্তুচ্যুত করছে, মুসলিমদের জায়গা জমি, সহায় সম্পত্তি দখল করছে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করছে। এতে বাধা দিতে গেলে মুসলিম পুরুষদেরকে তারা জনসম্মুখে হত্যা করছে। বিভিন্ন ধরনের পাশবিক নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
সামাজিক বিভ্রান্তি ও নিরাপত্তাহীনতা, গুজব ছড়ালে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেক সময় এসব গুজব ভাইরাল হয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। সমাজের মানুষ দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। মানুষের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসার সহনশীলতা থাকে না, বরং মানুষের প্রতি অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়। এতে মানসিকভাবে প্রথমে দূরত্ব, বিভেদ বৃদ্ধি পায়, এরপর ধীরে ধীরে সেটি সংঘর্ষের রূপ নেয়। বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে অসহনশীল, অসংবেদনশীল এবং ফ্যাসিবাদী করার জন্য ভারতীয় মিডিয়া মুখ্য ভূমিকা রাখছে। ভারতের মোদি মিডিয়া ও গদি মিডিয়ার এই ধরনের অপপ্রচার, মিথ্যাচার, গুজব, ভিত্তিহীন সংবাদ বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলছে। সুতরাং বাংলাদেশের উচিত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।